স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন আবু সাইদ খান এবং মোফাজ্জল করিম। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একদিন আগেই দেখলাম যে অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক সময় দেবে বলে জানালো বিএনপি, এবং আজকেই আমরা দেখলাম প্রধান উপদেষ্টার যে কালকে ভাষণ দিয়েছেন সেটির পর আসলে বিএনপি মহাসচিব বলছেন যে তারা হতাশ, কেন আসলে রোডম্যাপ দেয়া হলো না, এখনই নির্বাচনের রোডম্যাপ এখনই আসলে দেওয়ার সময় কিনা, বা বিএনপির এই যে অবস্থান, একদিনই তাদের অবস্থান, সেই যৌক্তিক সময়টাই বা কি বলবেন তাদের এই মন্তব্যে? আচ্ছা, আমি এটা বুঝতে পারছি না যে বর্তমান অন্তর্বর্তী সরকারের বয়স হচ্ছে 15 দিন, 15 কি 16 দিন। তো এর মধ্যে তো কাল গতকালই প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন। তো সেখানে বক্তব্যের মধ্য দিয়ে তিনি কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন কি হওয়া উচিত, এবং তিনি স্পষ্ট বলেছেন যে জনগণ অর্থাৎ তাদের নিয়োগকর্তা ছাত্ররা এবং জনগণ যতদিন চাইবেন তারা থাকবেন, তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন তাদের লক্ষ্য, এবং সেটার জন্য কিছু সময় লাগবে। কিন্তু বিএনপি দেশের প্রধান রাজনৈতিক দল এবং এদের কোনো সন্দেহ নাই। তো বিএনপির পক্ষ থেকে 3 মাসের মধ্যে নির্বাচন, 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া হয়েছে। এবার রোড ম্যাপটা করতেও তো স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, অন্যান্যদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে, ডায়লগের মধ্য দিয়ে একটা রোডম্যাপ তৈরি হতে পারে, যে রোডম্যাপের মধ্য দিয়ে এখানে প্রয়োজনীয় সংস্কার, একটা অর্থবহ নির্বাচন, এর জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার, এবং যেসব জায়গায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য রোডম্যাপটা প্রয়োজন, এবং নির্বাচন তো বটেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার আগেই হঠাৎ করে এই সরকার রোডম্যাপ দিয়ে দিবেন, না দেওয়ার জন্য তারা ক্ষুব্ধ হবেন, আমি এর অর্থ খুঁজে পাই না। রাজনৈতিক দলকে ধৈর্য ধারণ করতে হবে, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই আন্দোলন এর অগ্রভাগে ছিল ছাত্র সমাজ, জনতা যুক্ত হয়েছিল, রাজনৈতিক দলের নেতারাও, কর্মীরাও যুক্ত হয়েছিলেন, শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছিলেন, কিন্তু নেতৃত্বের অগ্রভাগে ছিলেন ছাত্র সমাজ। অতএব সেখানে একটা সরকারকে অন্তর্বর্তীকালীন অবস্থায় দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তাকে কিছুটা সময় দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। তাকে চাপের মুখে রাখাটা আমার মনে হয় এই মুহূর্তে যৌক্তিক না, এতে বরং অন্যরাই লাভবান হবে। অতএব সেই জায়গা থেকে সহযোগিতা করার দরকার। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেন নাই যে তাদের সঙ্গে কথা বলবেন না, এবং তিনি বলেছেন যে কবে নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এর মানেটা হচ্ছে যে এখানে জনগণ এবং ছাত্র সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডার, অংশীজনরা মিলে সেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন। তো সেই জায়গা থেকে বিএনপি এই ধরনের চাপ দেয়া, কিংবা মানে কতদিনের মধ্যে তারা করবেন, এই ধরনের চাপ সৃষ্টি করাটা যৌক্তিক নয়। তারা আহ্বান রাখতে পারেন, এবং এখানে অধৈর্য হওয়াটা মোটেই ঠিক না। আমরা দেখতে পাচ্ছি বুঝতে বিভিন্ন পেরেছি। জন, আমি এক মিনিট শেষ করে, বিভিন্ন ইসের জায়গা থেকে সবাই অস্থির হয়েছে, অনেকে দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন, কিন্তু সেটা সম্ভব হয় নাই। এবং রাজনৈতিক দলকে আন্দোলনে ছিলেন, 15 বছর আন্দোলনে ছিলেন, কিন্তু রাজনৈতিক দল এই পরিবর্তন ঘটাতে পারেনি। পরিবর্তন ঘটিয়েছে ছাত্র এবং জনতা, এবং রাজনৈতিক দল তাদের সঙ্গে ছিলেন। অতএব তাদের আকাঙ্ক্ষা এবং যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই গণ আকাঙ্ক্ষায় সরকার, অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে কিনা, ধারণ করছে কিনা, সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদেরকে চাপের মুখে ফেলাটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। আবু সাইদ খান, ধন্যবাদ। অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে সময় দেওয়ার যে বিষয়টি সেটিও আপনি বললেন। মোফাজ্জল করিম, আপনি আসলে এই সময় দেওয়ার বিষয়টিকে কিভাবে দেখবেন? মানে আপনিও আসলে সময় দেওয়ার পক্ষেই কিনা, বা এই ব্যাপারে আসলে কি বলবেন? এবং একটা রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ দেওয়ার এখনই সময় কিনা, বা অনুকূল পরিবেশ আসলে এখনো রয়েছে কিনা, সেই ব্যাপারেও একটু আপনার মতামত শুনবো। ধন্যবাদ। আমি জনাব আবু সাইদ খান সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, তার বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। কোন সুস্থ বুদ্ধির লোক এই এখন যে অনেক প্রত্যাশিত একটি
সরকার গঠিত হয়েছে। প্রত্যাশিত এই অর্থে যে হ্যাঁ, দেশের মানুষ চায় সম্পূর্ণ নিরপেক্ষ, দক্ষ এবং সকলের নিকট গ্রহণযোগ্য একটি সরকার বর্তমান পরিস্থিতি সামাল দিক। বর্তমান পরিস্থিতি এটা এই সরকার সৃষ্টি করে নাই, কেউ করে নাই, কারা করেছে? এই বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে যারা 5 আগস্ট তারিখে পলায়তি সজীবতী মনে করে হেলিকপ্টারে করে উড়ে চলে গেছে, তারাই সৃষ্টি করেছে। তারা যদি এটা না করে, তখন পরিস্থিতি যদি তারা পলায়ন না করে, যদি তারা পরিস্থিতি মোকাবেলা করতেন, তাহলে কি করতেন? নিশ্চয়ই তারা ছাত্র জনতার সঙ্গে, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে তারা আলাপ আলোচনা করতেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হয়তো তাদের সুবুদ্ধি হতো আলাপ আলোচনা করতে। এইগুলোতে কি সময় লাগতো না? আরেকটা নির্বাচনই হোক আর যে কোনো দাওয়াই হোক, সময় লাগতো। তো সেটা না দিয়ে এই 15-16 দিনের মাথায় একটি সরকার, যে যারা রাজনীতিতে মোটেই ছিলেন না, রাজনীতি বা ক্ষমতা গ্রহণের কোনো কথা ছিল না, কিছুই না, এটা হঠাৎ করে তাদেরকে উচ্ছুরিতর বিয়ে আয় দেখে কাপড় নিয়ে মতো বসিয়ে দেওয়া হয়েছে। এখন তারা দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যোগ্যতার সঙ্গে এবং জনসাধারণের আকাঙ্ক্ষা পূরণ করার মতো করে তারা দেশ পরিচালনা করছেন কিনা, রাষ্ট্র পরিচালনা করছেন কিনা এবং তাদের প্রতিশ্রুত কাজকর্মগুলো করছেন কিনা, সেটা এখন বোধহয় কিছুতেই এ ধরনের চাপ সৃষ্টি করে না। হ্যাঁ, বলতে পারেন আগে, যেটা এই 2-4 দিন আগে পর্যন্ত আমি শুনেছি বিএনপির শ্রদ্ধেয় নেতারা বলেছেন যৌক্তিক সময়ের কথা। তারা বলেছেন একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন। হ্যাঁ, এটা সত্যি কথা, যৌক্তিক সময়। তো যৌক্তিক সময়ের কথার সঙ্গে তো এখনকার যে রোডম্যাপ চাই, এই চাই, সেই চাই, এটা তো মিলে না। তো সেই জন্য আমি মনে করি আমাদের সবারই একটু ধৈর্য ধারণ করা উচিত এবং যত রকম ভাবে পারা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা প্রদান করা উচিত। এখন রাজনৈতিক দলগুলা তারাও যদি ওই আনসার বাহিনীর মতো, যারা অর্ধশিক্ষিত, অশিক্ষিত জনগোষ্ঠী, তাদের মতো যদি তারা ব্যবহার করা শুরু করেন, তাহলে তো এটা তো হবে না। সরকারের এখন অনেক দায়িত্ব, যে দায়িত্ব হঠাৎ করে তাদের উপরে চাপানো মোফাজ্জল হয়েছে। করিম, বুঝতে পেরেছি আপনার কথা। আমি যদি আরেকটু নির্দিষ্ট করে জানতে চাই যে সেই সময়টা আসলে ঠিক কতদিন হতে পারে বা কত সময় পর্যন্ত আসলে সঠিক সময় হবে, সেই ব্যাপারে আপনি কোনো ধারণা দিতে পারেন কিনা? এবং আরেকটা বিষয়, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার কথা বলা হচ্ছে, সে আলোচনার ধরনটা বা প্রক্রিয়াটা, সংলাপ বলি যাই বলি না কেন, সেই সমন্বয়ের যে ধরনটা, আলোচনার ধরনটা, সেটি থেকে আসলে কোনো ধরনের ইতিবাচক ফল আসবে কিনা, পুরো ব্যাপারটি নিয়েও আপনার একটু মন্তব্য শুনবো, যে আলোচনাটা আসলে কি ধরনের আলোচনা হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, আপনি বলছেন যে কতদিন হলে পরে সেটা যৌক্তিক হবে, এই তো? জি, এটা এখন বলা যাবে না, বা কতদিন পরে এটা যে কতদিন পরে নির্বাচন হবে একমাত্র গণক ঠাকুররাই এটা বলতে পারবেন। আমি বা আমার মনে হয় সাইদ খান সাহেব, আমরা পারবো না। আমরা শুধু এইটুকুই বলতে পারি যৌক্তিক কথাটার উপর। যৌক্তিক কি? যে হ্যাঁ, প্রতিটি পদক্ষেপ সরকার সঠিকভাবে নিচ্ছেন কিনা, নাকি সরকার নির্বাচনের কথা সম্পূর্ণ ভুলে গেছেন, ভুলে গিয়ে তারা আর এই সম্বন্ধে উচ্চবাচ্য, এই সম্বন্ধে কোনো কথাবার্তা বলছেন, তা নয়। সরকার তো বলছেন, এবং মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে তার যে অত্যন্ত চমৎকার বক্তব্য জাতির উদ্দেশ্যে দিয়েছেন, সেখানেও বলেছেন যে যখনই জনসাধারণ চাইবে আমরা তাদের কাছে ক্ষমতা দিয়ে আমরা জি। চলে যাব। তো সেটার জন্য প্রস্তুতি এটা হচ্ছে কিনা, এটাই হচ্ছে কি বড় কথা। তো আরেকটা প্রশ্ন জানি কি ছিল যে আপনার? আলোচনার যে বিষয়টি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ও হ্যাঁ, আলোচনা। ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আলোচনা ছাড়া কোনো সমস্যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি সমাধান করা যায় না বা করা উচিত না। বিশেষ করে রাষ্ট্র পরিচালনায়, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে সেখানে আলোচনা করতে হবে। আলোচনার এখন পর্যন্ত হয়তো সরকার প্রস্তুতি নিচ্ছেন,
যে আমরা ডাকবো, কারণ একটা আলোচনা করতে হলে পরে সেটার জন্য তো কিছু প্রস্তুতি লাগে এবং নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনার ব্যাপার আছে জি, বিভিন্ন বিষয়ে। তো বুঝতে সেটা পেরেছি। করে নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে এবং আলোচনা হলে পরে জি, একটা সমাধানের পথ নিশ্চয়ই বের হবে। ধন্যবাদ আপনাকে মোফাজ্জল করিম। আবু সাইদ খান, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি ফিরবো, কিন্তু একটা বিরতির পর। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত আছেন আবু সাইদ খান এবং মোফাজ্জল করিম, দুজনকে আবারও স্বাগত। আবু সাইদ খান, আপনার কাছে আমার এবারে আসার কথা ছিল। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে আলোচনার কথা যেটি বলা হচ্ছে। আসলে দুটি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা আলোচনার কথা যেটি বললেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া আলোচনা, সেই ব্যাপারটাকে কিভাবে দেখছেন সেটি দেখবেন। পাশাপাশি আরেকটা বিষয় দেখব যে কালকের যে ঘটনা, সচিবালয় ঘেরাও করে রাখা আনসারদের সাথে, আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হলো এবং শিক্ষার্থীরা অভিযোগ তুলল যে ফ্যাসিস্ট লীগ বা আওয়ামী লীগের যারা দোসর, তারাই হচ্ছে এই ধরনের বিশৃঙ্খলার জন্য দায়ী। এই ব্যাপারেও আপনারা আসলে একটু মতামত শুনবো, দুটি বিষয়। আচ্ছা, প্রথম হচ্ছে যে হ্যাঁ, আলোচনা তো হওয়ার দরকার, কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি। পুলিশ পুলিশি ব্যবস্থাটা ভেঙে পড়েছে, সেটাকে নতুন করে পুনর্গঠন করা, অনেক ক্ষেত্রে পুলিশকে এখনো তারা তাদের কর্তব্যের ডিউটিতে আসেনি। তো এর মধ্যেও কিছু অঘটন ঘটছে। যেমন এই তো একটা জায়গা, মানে আগুন লেগেছে, ফ্যাক্টরিতে আগুন লাগার মতো ঘটনা ঘটছে। এই ঘটনা কারা ঘটাচ্ছে? এটা কি মানুষের ক্ষোভ, না এর পিছনে অন্য কোনো হাত আছে? কেউ আহ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিনা, এসবগুলো ভাবতে হবে। তো এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা। অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, অর্থনীতিটাকে খানিকটা ঠিক করা, তো জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, তারপর তো আলোচনার প্রশ্ন। বরং এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দলগুলো মধ্যে তাদের সেই সহযোগিতামূলক মনোভাবটা খুবই জরুরি। কেননা চাইলেই তো এখন আলোচনা করে একটা নির্বাচনে যাওয়া পক্ষে তো সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা খুবই গুরুত্ব, যে জিনিসটা আপনি প্রশ্ন করেছেন যে আনসাররা, হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না যে 16 বছর পর্যন্ত যারা অপেক্ষায় ছিলেন সবাই কিন্তু অধৈর্য হয়ে উঠেছে, সবাই রাস্তায় নেমে এসেছেন। তো এইটা তো এইভাবে রাস্তায় নামাটা ঠিক না। তারপরও আনসাররা সমাজের অবহেলিত অংশ, তার প্রতি আমাদের সহানুভূতি আছে, ভালোবাসা আছে। কিন্তু আনসাররা যেটা করেছেন, তারা দাবি দেওয়া নিয়ে সরকারের সঙ্গে বসেছেন। সরকার তাদের যে সবচেয়ে বড় যেটা ব্যাপার, রেস্ট প্রথা, অর্থাৎ তাদেরকে কাজ করার পরে আবার দীর্ঘ সময় রেস্টে থাকতে হতো, এই রেস্ট প্রথাটা সরকার বাতিলের প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই সঙ্গে তারা অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখবেন। কিন্তু একসঙ্গে জাতীয়করণ করা ইত্যাদি এই ধরনের অযৌক্তিক দাবি সমর্থনযোগ্য নয়। তারপরে হচ্ছে আনসাররা এই দাবি কিন্তু মেনে নিয়েছিলেন। আমরা দেখেছি যে তারা এই দাবি মেনে নিয়ে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে একটা অংশ বিদ্রোহ করেছে। তো এইটা কারণটা কি? এবং সেখানে সচিবালয় অচল অবস্থা সৃষ্টির চেষ্টা করেছে। এখন এই আন্দোলনের সহযোগী ছাত্র সমাজ, আন্দোলনের নেতৃত্বকারী হচ্ছে ছাত্র সমাজ, এবং তারা এই সময় সরকারের পাশে দাঁড়িয়েছে। তো সেটা তো একটা সঙ্গত কারণেই সেখানে কয়েকজন উপদেষ্টা সহ অনেকেই অবরুদ্ধ ছিল, তাদেরকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছে, সেনাবাহিনীও এগিয়ে এসেছে এবং তাদেরকে মুক্ত করা হয়েছে। আমার কাছেও একটু খতিয়ে দেখা দরকার যে এই আনসারদের এই ধরনের কার্যকলাপের পিছনে অন্য কোনো হাত কাজ করছে কিনা, সেটাও একটু খতিয়ে দেখার দরকার। তবে যেভাবে পাইকারি হারে মানে 1000, 2000, 3000-এর আসামি করা হচ্ছে, এটা ঠিক না। এই ধরনের মামলা, এই মামলা করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সব ক্ষেত্রে হাজার, এই যে পুরনো যে ব্যবস্থা, মানে পুরনো পুলিশি যে ঘটনা, সেই পুলিশই তো আছে একইভাবে মামলা, শত শত মামলা, 1000, 1500 লোকের বিরুদ্ধে মামলা। এমনকি খুনের মামলার ক্ষেত্রেও আমরা এটা লক্ষ্য করছি যে পাইকারি হারে খুনের মামলাও গ্রেপ্তার করা হচ্ছে। ইতিমধ্যে ব্যারিস্টার সারা হোসেন বলেছেন যে এই খুনের মামলাগুলো টিকবে না, কেন যেভাবে মামলা দেওয়া হচ্ছে, বরং এই মামলা গ্রহণযোগ্যতা অনেকটা বিতর্কিত হয়ে উঠছে। কেননা দেখা যাচ্ছে শিল্পী, সাংবাদিক কিংবা সরকার থেকে অনেক দূরে ছিলেন, তাদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হচ্ছে। তো এগুলা আমার কাছে মনে হয় এই জায়গাটা আরো নির্দিষ্ট এবং 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 মানে যথাযথ কাউকে গ্রেপ্তার করা উচিত এবং মামলা দেওয়া উচিত।
এইভাবে এটা ঠিক না। জি, আবু সাইদ খান, শুনলাম আপনার কাছ থেকে। মোফাজ্জল করিম, আনসারদের যেই সংকট, সেটির আসলে যৌক্তিক সমাধান কি হতে পারে বলে আপনি মনে করেন, বা এই সংকট থেকে আসলে এই সরকারের আসলে সরকারের প্রতি আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? দেখুন, আমার দুঃখিত, আমার চাকরি জীবন 3 যুগের বেশি এবং প্রশাসনেই ছিলাম। এই ধরনের জীবনেও দেখিনি আনসার, পুলিশ, সেনাবাহিনী বা অন্য যে কোনো শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেখিনি। হ্যাঁ, দাবি দেওয়া সবসময় ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু তার একটা তরিকা আছে, তার একটা পদ্ধতি আছে, কিভাবে সেটা করতে হবে সেটা জানা। এরকম ভাবে তাও আবার কি, যে প্রশাসনের বা সরকারের সর্বোচ্চ পীঠস্থান যেটা সচিবালয়, সেখানে আমরা এসে কয়েকশো বা কয়েক হাজার আমরা যদি ঘেরাও দিয়ে দেই, তাহলেই সরকার আমাদের দাবি মেনে নিবে, এই ধরনের বদখেয়াল কে যে কার মাথায় ঢুকালো আমি জানি না। এই যে যা করলো আনসাররা, এটা যদি মানে এই 2 সপ্তাহ আগে যদি হতো বা 5ই আগস্টের আগে যদি হতো, তাহলে যে কয়টা লাশ পড়তো সচিবালয়ের গেটে জানি না। কিন্তু বর্তমান সরকার, তারা যেহেতু সহনশীল এবং সংবেদনশীল, এবং তারা বলেছেন যে না, জনগণকে তাদের ন্যায্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো ন্যায্যভাবে, এটা কোনো ফেসিস্ট অন্তর্বর্তীকালীন সরকার নয়। সেই জন্যে সেই সুযোগে কি এরকম করতে হবে? এটা তো ঠিক হয় নাই। তো যাই হোক, এটাকে দুর্বলতা, সরকারের দুর্বলতা মানলে পরে খুব ভুল করা হবে। এবং এর পেছনে আমার তো কেন জানি একটা ধারণা যে হ্যাঁ, কেউ তারা ইন্ধন যোগাচ্ছেন, তারা বলছেন যে এই সুযোগ, এই যে নতুন সরকার এসছে, অন্তর্বর্তীকালীন সরকার, এরা তো বলছে কোনো রকমের তারা ইয়েতে যাবে না, বল প্রয়োগে যাবে না, এই সুযোগে একটু চাপ সৃষ্টি করলেই হয়ে যাবে। এটা খতিয়ে দেখা উচিত, এবং এটার মধ্যে যদি থাকে কোন রকমের কারোর ইন্ধন থাকে পেছনে, যদি সেটিকেও আসলে জবাবদিহিতার তাদের জবাবদিহির আওতায় আনা, জি, জবাবদিহির আওতায় আনা জি। প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আবু সাইদ খান, সংক্ষেপে একটু যাব আপনার কাছে, যে গাজী টায়ারের যে কারখানা, সেটিতে আগুন লাগলো, আমরা দেখলাম রূপগঞ্জে কালকে রাত 10টায় লাগলো এবং এতক্ষণ লাগলো। এই কারখানার আগুনে একটি অভিযোগও উঠেছে যে লুটপাট এবং অগ্নিসংযোগটা আসলে ইচ্ছাকৃতই করা হয়েছে। আমরা দেখলাম যে গাজী টায়ারের যে মালিক, তিনিও গ্রেপ্তার হলেন, এবং এই বিষয়টা আমার যেটি প্রশ্ন, যে এই কোনো রাজনৈতিক প্রতিহিংসা কি আসলে চরিতার্থ করা হচ্ছে কিনা, বা এই ধরনের অভিযোগগুলো আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে গ্রেপ্তার হতে পারে, কিন্তু তার প্রতিষ্ঠান কোনো অপরাধ করে না। প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, বিশেষ করে যেখানে শ্রমিক সম্পৃক্ত যে প্রতিষ্ঠানগুলো, সেটা কোনো ক্রমে বন্ধ হওয়া উচিত না। এমনকি ব্যাংকগুলো নিয়েও যেটা সরকার তার অবস্থান স্পষ্ট করেছে যে ব্যাংকগুলো বন্ধ হবে না, সচল হবে। হ্যাঁ, এখানে বোর্ড অফ ডাইরেক্টর, পরিচালক মন্ডলী পরিবর্তন হতে পারে, কিন্তু এইভাবে আগুন দিয়ে জাতীয় সম্পদ ধ্বংস করা, এটা কোনো মানে হয় না। এবং এটার করার পিছনে তো এখন একটা স্বাভাবিক অবস্থা আমরা বুঝতে পারি যে ঠিক আছে, যে 15 তারিখ মানে 5 তারিখে কিংবা 6 তারিখে 7 তারিখে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, চাপা ক্ষোভে আগুনে হয়তো বা কিছু কিছু জিনিস অনাকাঙ্ক্ষিত হলেও ধ্বংস হয়েছে। কিন্তু আজকে ঠান্ডা মাথায় এই ধরনের আগুন দেওয়ার ঘটনা, সেটা নিশ্চয়ই আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো হাত কাজ করতে পারে। জি, তো এটা আসলে খতিয়ে দেখা উচিত, এবং এটা খুবই দুঃখজনক ঘটনা। এই এবং এর ভিতরে কত লোক মারা গেছেন এখন আমরা জানি না, এখন পর্যন্ত আগুন কন্ট্রোলে আনতে পারছে না। তো এই ব্যাপারটাকে দেখা উচিত, এবং এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে সব ক্ষেত্রেই এবং রাজনৈতিক দলগুলোর কর্তব্যটা কি,
রাজনৈতিক কর্তব্য, দলগুলোর কর্তব্য হচ্ছে যাতে কোনো অঘটন না ঘটে। এখানে সব দল, আন্দোলনকারীরা তো চেষ্টা করছে, অন্য অন্য বড় রাজনৈতিক দল যেমন ঠিক আছে আওয়ামী লীগ তারা পালিয়ে বেড়াচ্ছে, যারা ক্ষমতার বাইরে চলে গেছে তাদের পর হচ্ছে, কিন্তু তার বাইরে যে এই রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত হচ্ছে জাতীয় সম্পদ পাহারা দেয়া এবং সরকারের সঙ্গে রক্ষা করা। সর্বাত্মক সহযোগিতা করা ধন্যবাদ উচিত বলে আপনাকে। আমি মনে করি। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে আছেন মোফাজ্জল করিম এবং আবু সাইদ খান। আমি বিরতির আগে শুনছিলাম আবু সাইদ খানের কাছ থেকে যে এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক বা সম্পদ নষ্ট করার যেই ঘটনাগুলো সেগুলো না ঘটাই ভালো। মোফাজ্জল করিম, আপনার কাছে আমি আরেকটা প্রসঙ্গে যেতে চাই। বন্যা কয়েকদিন ধরেই যেই বন্যা পরিস্থিতির আমরা অবনতি দেখলাম, সেটি আজকে কিছুটা আসার কথা শোনা গেছে যে ধীরে ধীরে নামছে এবং 2 থেকে 3 দিনের মধ্যে বন্যামুক্ত হতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমার প্রশ্ন যেটি থাকবে যে বন্যা আমরা প্রায় প্রতি বছরই দেখি, সেই ক্ষেত্রে একটি দীর্ঘস্থায়ী বা টেকসই সমাধানের জন্য এই সরকারের আসলে বা সামনের দিনগুলোতে আসলে কি করা উচিত, বিশেষত পানি বন্টন এবং যেই বন্যার যেই আগাম যেসব প্রস্তুতি, সেগুলোর ক্ষেত্রে কি আমাদের আরো কিছু করার আছে কিনা? অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে এবারকার বন্যাটা মোটামুটি আকস্মিকই ছিল। কদিন আগে কোন রকমের আলামত তেমন ছিল না, হঠাৎ করে পানিটা আসলো, এবং আসলো তো এমন ভাবে যে স্মরণকালে এত বড় বন্যা হয়নি। তো এখানে একটা জিনিস আছে, প্রায় বলা হচ্ছে যেটা আর কি, এটা যদি সত্যি হয়ে থাকে, যে আমাদের প্রতিবেশী বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, তারা তাদের হঠাৎ করে বাঁধ উন্মুক্ত করে দিয়েছে, যার জন্য পানি আসে। যদিও তারা এটা স্বীকার করেন নাই, তাদের মান্যবর রাষ্ট্রদূত বলেছেন যে না, এটা অতিবৃষ্টির কারণে পানি হঠাৎ করে বেড়ে গেছে এবং সেটা এসছে উপচে পড়া পানি, এটা বাঁধ ছেড়ে দেওয়ার নেই। তো এটা বোধহয় এই দিকটা আর একটু ভালো করে তলিয়ে দেখা দরকার। যদি এরকম কোনো সম্ভাবনা হয়ে থাকে তাহলে পরে ভারতের সঙ্গে এই ব্যাপারে একটা স্থায়ী বোঝাপড়া করা উচিত, তলিয়ে দেখা উচিত। আর এর বিকল্প হিসাবে যেটা ভাবা হচ্ছে যে আমাদের এদিকেও তাহলে পরে আমরা এমন বাঁধ করতে পারি কিনা, এই বিষয়গুলা সবই ফুটিয়ে দেখা দরকার, তলিয়ে দেখা দরকার। তো যে কোনো অবস্থাতে কিন্তু একটা জিনিস এবার লক্ষ্য করা গেছে, এবং এটা বোধহয় অনেকটা এই পূর্ববর্তী সরকারের পতন থেকে যে উত্তরণ হয়েছে, সেটা কি, যে মাই গড, শিক্ষার্থীরা এত প্রাজ্ঞ হয়ে গেছে। আমাদের সময় তো আমরা এরকম সমাজকর্ম ইত্যাদি কিছু কিছু হলো করেছি বটে, কিন্তু তারা এবার দেখিয়ে দিল যে তারা শুধুমাত্র একটা সরকার গঠন করতেই পারে না, সঙ্গে সঙ্গে তারা এই ধরনের দুর্যোগের সময় যে দায়িত্ব পালন অতুলনীয়, আমি বলবো এক কথায় অতুলনীয়। এবং সেখানে তারা ডিসিপ্লিন সম্পূর্ণ বজায় রেখে, আর সম্পূর্ণ রকম মানে কোন রকমের কোনো যাতে খুঁত না থাকে, সব দিকে দেখে যেভাবে করছে, ম্যানেজ করছে বন্যার ব্যাপারটা, এবং যেখানে এত ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে, বন্টন করছে, জি, এগুলো শিক্ষণীয়। আমাদের এটা একটা এই বন্যা থেকে একটা বড় প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। জি, ধন্যবাদ। আবু সাইদ খান, শেষ দিকে চলে এসেছি, একদম সংক্ষেপে কিছু যোগ করতে চান কিনা মোফাজ্জল করিমের কথায়? না না, আমি মোফাজ্জল করিম ভাইয়ের সঙ্গে একমত। আসলে বন্যাটা দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের নদীগুলো অভ্যন্তরীণ ভাবেও পানি ধারণ করতে পারছে না, বিভিন্ন ভাবে ভরাট হয়ে গেছে, বেদখল হয়েছে, এই সমস্যা তো আছেই। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের সবগুলো নদীরই উৎস হচ্ছে বাইরে, অর্থাৎ বিশেষ করে বেশিরভাগই হচ্ছে ভারতে তার উৎস, এবং সেখান থেকে বিভিন্নভাবে জল প্রত্যাহার করা হচ্ছে, ব্যারেজ আছে, ড্যাম আছে। তো এইগুলোর কারণে, ড্যাম এবং ব্যারেজের কারণে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে পানি প্রত্যাহার করা হয়,
বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো আমরা কতটুকু পাই কতটুকু পাই নাই ইদানিংও সেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এবং এখানে বন্যা নিয়ন্ত্রণের জন্য তো এখানে আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং একটা নিয়ম নীতির মধ্যে যাওয়ার দরকার। গঙ্গা ছাড়া আর কোনো নদীতে আমাদের নদীর ব্যাপারে কোনো চুক্তি নেই, একমাত্র গঙ্গার প্রশ্নে একটা চুক্তি হয়েছে যেটা 26 সালে শেষ হয়ে যাবে। তিস্তা চুক্তিটা ঝুলে আছে। অন্যান্য নদীর ব্যাপারেও আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নাই যে কোত্থেকে কিভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে, তবে একতরফা ভাবে বহু জায়গায় পানি প্রত্যাহার করা হচ্ছে, সেখানে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই ব্যাপারগুলো আমার মনে হয় আলাপ আলোচনা করাটা দরকার এবং ভাটির দেশ হিসাবে আমাদের অধিকার এর প্রশ্নে প্রয়োজনে এটা করার দরকার এবং এটা সবার জন্য করা দরকার। যেমন এবারের বন্যায় কেবলমাত্র তা আমরা ক্ষতিগ্রস্ত হইনি, ত্রিপুরার মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ভারতের লোকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব সেই জায়গায় একটা সামগ্রিক স্বার্থে উভয়কে এগুলো নিয়ে আলাপ আলোচনা করার দরকার, কিভাবে বন্যাগুলোকে নিয়ন্ত্রণ করা যায় এবং নদীগুলো সবারই সুফলে, ভারতবাসী এবং আমাদের সবারই কল্যাণে কিভাবে কাজে লাগানো যায় সেই ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যথেষ্ট ভাববার ব্যাপার আছে। এটা কোনো একক সমস্যা না, এটা যৌথ সমস্যা, এটা একটা সামগ্রিক এবং সমন্বিত কার্যক্রম দরকার। আর জি একটা হচ্ছে যেটা মোফাজ্জল করিম ভাই বলেছেন, আমি একমত যে এই বন্যায় যে ছাত্ররা জি যে কৃতিত্ব দেখিয়েছে আমরাও সেটি মনে করি যে একটি অভূতপূর্ব ব্যাপার। বিষয় দেখা গেছে এবং ছাত্রদের সাথে জনগণও আমরা দেখেছি যে ব্যাপক সাড়া সবাই দিয়ে মিলে ব্যাপারটা ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ দুজনকেই আমাদেরকে আজকে সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।